অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026 এর যারা অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি নোটিফিকেশন রিলিজ করেছে CULT 2026 এর জন্য, কিন্তু এই যে নোটিফিকেশনটা ক্যালকাটা ইউনিভার্সিটি রিলিজ করেছে অনেক নতুনত্ব রয়েছে এবারে নোটিফিকেশনের মধ্যে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা পুরো ডিটেলস এই নোটিফিকেশনসটা তোমাদেরকে বুঝিয়ে দেব এবং এই বিষয়গুলো একটা স্টুডেন্টের খুবই জরুরি জানা, তা না হলে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। এবং যেহেতু তুমি অ্যাসপিরিয়েন্স পরীক্ষায় বসবে তাই এই বিষয়গুলো জানাটা তোমার ভীষণই জরুরি। এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি যে এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাতে কি কোনো নেগেটিভ মার্কিং থাকছে, এই পরীক্ষার সিলেবাস কি রয়েছে, কতক্ষণের পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ডই বা কীভাবে পাওয়া যাবে, এরকম বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের কিন্তু জানা দরকার। ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে, কতদিন পর্যন্ত হবে, ফর্ম ফিল আপের ফিস কী রয়েছে, আনুষাঙ্গিক আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টুডেন্টের জানা দরকার। এবং আরও বেশ কিছু নতুনত্ব রয়েছে এবারের এই নোটিফিকেশনের মধ্যে, যেটা আগে কখনোই কিন্তু হয়নি। তাই আজকের এই ভিডিওটা আমাদের CULT যারা অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে ওয়েবসাইট রয়েছে caluniv-ucsta.nec, এই ওয়েবসাইটে নোটিফিকেশানটা রিলিজ করেছে। আমরা যদি এই ওয়েবসাইটটাকে ওপেন করি আমাদের গুগলে, তারপরে আমরা দেখতে পাবো একটু নিচের দিকে স্ক্রল করলে যে 5 years BLLB অনার্স অ্যান্ড BA LLB 2026, এই নোটিফিকেশন থেকেই বোঝা যাচ্ছে যে নতুনত্ব রয়েছে। কারণ এর আগে কখনো ক্যালকাটা ইউনিভার্সিটি 5 years BLLB অনার্সের জন্য ফর্ম ফিল আপ এভাবে কিন্তু করেনি। এর আগে অনার্স পাওয়ার ক্ষেত্রে আলাদা ক্রাইটেরিয়া ফলো করা হতো, সেইভাবেই অনার্স পাওয়া যেত। এবারে সরাসরি BA LLB নর্মাল, জেনারেল এবং BLLB অনার্স এই দুটোর নোটিফিকেশানে কিন্তু একসাথেই কিন্তু করাচ্ছে। অনেক নতুনত্ব রয়েছে। এখানে যদি তোমরা ক্লিক করো সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে ইনফরমেশনস রয়েছে। এখানে তোমরা যদি দেখতে পাও, তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাডমিশনের নোটিশ রয়েছে, অ্যাডমিশন শিডিউল রয়েছে, ফিজ স্ট্রাকচার রয়েছে, সিট ম্যাট্রিক্স রয়েছে, পলিসি ফর রিফান্ড অফ অ্যাডমিশনস রয়েছে এবং কন্ট্যাক্ট ডিটেলসের ব্যাপারে কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত জিনিসগুলো যেগুলো ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করেছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, একটা একটা করে সবগুলোই আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা বুঝিয়ে দেব। আমরা ফার্স্ট অ্যাডমিশন নোটিশটাতে যদি ক্লিক করি আমরা একটা PDF দেখতে পাবো, যে PDF এর মধ্যে ইউনিভার্সিটি এই নোটিফিকেশনটার ব্যাপারে ডিটেলসটা দিয়েছে। তাহলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফ্যাকাল্টি অফ ল 5 years BLLB অ্যান্ড BLLB অনার্স অ্যাডমিশন নোটিশ। তাহলে এই যে নোটিশটা রিলিজ করা হয়েছে শুধুমাত্র BLLB জেনারেল কোর্সের জন্য নয়, এবারে নতুনত্ব হচ্ছে BLLB অনার্সটাকেও অ্যাড করা হয়েছে। এবং আমরা এই ভিডিওতে দেখব যে নোটিফিকেশনটা রিলিজ করেছে সেখানে 4টে গভর্নমেন্ট কলেজে অনার্সের সিট আলাদাভাবে দেওয়া রয়েছে, তার সাথে সাথে জেনারেলের সিটও কিন্তু দেওয়া রয়েছে। টোটাল কতগুলো অনার্সের সিট রয়েছে, কতগুলো জেনারেলের সিট রয়েছে, এই ভিডিওতে আমরা ডিটেলস স্টুডেন্টদেরকে দেখাচ্ছি 1 by 1। তারপরে আমরা এখানে দেখতে পাবো ক্যালকাটা ইউনিভার্সিটি যে আরেকটা ওয়েবসাইট, সেটার ব্যাপারে দেওয়া রয়েছে, হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। এই বিষয়গুলো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, আমরা পরবর্তীতে আসছি এগুলো পরে। আচ্ছা, তারপরে বলছে সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার অফ 5 years BLLB অ্যান্ড BLLB অনার্স কোর্স ফর দ্য একাডেমিক সেশন 2026-27 অফ আন্ডার মেনশন ইনস্ট্রাকশনস। তাহলে এখানে একটা সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশনস যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমাদেরকে অনলাইনে করতে হবে, সেই ব্যাপারে ইউনিভার্সিটি পুরো ডিটেলস ইনস্ট্রাকশনস এখানে দিয়েছে। তো বলছে যে অ্যান এন্ট্রান্স টেস্ট CULT UG Calcutta University Law Entrance Test Undergraduate to be conducted in CBT mode, that means computer based test। তার মানে যে এন্ট্রান্স পরীক্ষাটা হতে চলেছে সেটা কিন্তু OMR সিটে পরীক্ষা হবে না, কম্পিউটার বেসড টেস্ট হবে বা CBT মোডে পরীক্ষাটা হবে। খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন দ্য এন্ট্রান্স টেস্ট। এবং এই পরীক্ষার যে মেরিট লিস্ট যেটা পাবলিশ করবে ইউনিভার্সিটি পুরোপুরি এই এন্ট্রান্স পরীক্ষাতে কে কত মার্কস পাচ্ছে তার উপরে বেস করে সেই মেরিট লিস্টটাকে কিন্তু প্রিপেয়ার করবে। এবং তার পরবর্তীতে বলছে সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট সিট
থ্রো ই কাউন্সিলিং, এবং ই কাউন্সিলিংয়ের মাধ্যমে স্টুডেন্টরা তাদের কি হবে না সিলেকশন করা হবে, এবং অবশ্যই সেটা মেরিটের উপরে ভিত্তি করে। সিইউএলটিতে কে কত মার্কস পাচ্ছে সেই মার্কসের উপরে ভিত্তি করে এবং কত সিট অ্যাভেলেবেল রয়েছে সেটার উপরে বেস করে ই কাউন্সিলিংয়ের মাধ্যমে স্টুডেন্টরা সিলেক্টেড হবে। এবার আমরা চলে আসি পরবর্তীতে যে মেন বিষয়টা, অ্যাভেলেবিলিটি অফ সিটস। টোটাল সিট কতগুলো রয়েছে আমরা এখানে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট ডিপার্টমেন্ট অফ ল মানে হাজরা ক্যাম্পাসে যদি আমরা দেখানোর চেষ্টা করি, আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে হাজরা ক্যাম্পাসে টোটাল অনার্সের জন্য, লয়ের অনার্সের জন্য সিট হচ্ছে 66টা, 66। 60টা সিট হচ্ছে জেনারেলদের জন্য, 6টা হচ্ছে ইডাব্লিউএস এর জন্য, টোটাল 66। আর শুধুমাত্র যেটা আমাদের বিএলএলবি যে কোর্স আছে জেনারেল কোর্সের জন্য, এখানে টোটাল সিট হচ্ছে 132টা। তার মধ্যে 120টা হচ্ছে জেনারেল স্টুডেন্টদের জন্য এবং 12টা হচ্ছে ইডাব্লিউএস। এবং এই জেনারেল মিনস 120টা, এর মধ্যে কিন্তু এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু অ্যাড করা আছে। একই রকমভাবে ওই 60 যে সিট তার মধ্যেও কিন্তু এসসি এসটি ওবিসি জেনারেল সবাই কিন্তু ইনক্লুডেড রয়েছে, এবং এর যে ক্লাসিফিকেশনসটা কতগুলো করে সিট কাদের জন্য থাকবে সেটাও কিন্তু এই ভিডিওর শেষে আমরা কিন্তু দেখিয়ে দেব। একই রকমভাবে সুরেন্দ্রনাথ ল কলেজেও এইরকমভাবে আছে, এবং যোগেশচন্দ্র চৌধুরী এবং সাউথ ক্যালকাটা কলেজেও কিন্তু সেই একই রকমভাবে মানে অনার্সের সিট এবং তার সাথে সাথে জেনারেলের যে সিট আছে সেটা কিন্তু একসাথেই কিন্তু দেওয়া আছে। অনার্স এবং জেনারেলের সিট যদি অ্যাড করা হয় তাহলে দেখা যাচ্ছে টোটাল 792টা সিট রয়েছে শুধু গভর্নমেন্ট কলেজের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 4টে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই 4টে গভর্নমেন্ট কলেজে টোটাল সিট বিএলএলবি 5 ইয়ার্স অনার্স এবং জেনারেল মিলিয়ে 792টা। এই 792টার মধ্যে যারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিতে চাও বিএলএলবি 5 ইয়ার্স কোর্সের জন্য, তাদের টোটাল সিট হচ্ছে 528টা। এই 528টা আমরা কিভাবে পেলাম? 132কে আমরা 4 দিয়ে গুণ করেছি, 528টা আমরা সিট দেখতে পাচ্ছি বিএলএলবি যারা জেনারেল কোর্সে করছো তাদের জন্য। আর এর সাথে সাথে 264টা সিট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4টে যে গভর্নমেন্ট কলেজ আছে সেখানে অনার্সের জন্য। 66 × 4 264, তার মানে টোটাল 792টা সিট শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের জন্য রয়েছে, যে সিট সংখ্যাটা গতবারে ছিল না। তার মানে সিট সংখ্যা অনেক বেশি ইনক্রিজ হয়েছে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে, যেটা সিইউএলটি 2026 এর যারা অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য খুবই সুখবর। একটু ভালো করে পড়াশোনা করলেই কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমরা সিট পেয়ে যেতে পারো। তাহলে আশা করি আমি প্রত্যেককে বোঝাতে পারলাম যে টোটাল গভর্নমেন্ট কলেজের সিট 792, তার মধ্যে 528টা হচ্ছে শুধুমাত্র জেনারেল বিএলএলবি 5 ইয়ার্স কোর্সের জন্য, আর 264টা হচ্ছে অনার্স কোর্সের জন্য। এবং ক্যাটাগরি ওয়াইজ কোথায় কতগুলো সিট রয়েছে এই ভিডিও শেষে আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এরপর বাকি যে সমস্ত কলেজগুলো রয়েছে মানে আরও যে 10টা প্রাইভেট বা সেলফ ফিনান্স কলেজ রয়েছে সেখানে কতগুলো করে সিট রয়েছে তোমরা এখানে দেখতে পাবে, এবং সেই সমস্ত সিট সংখ্যা যদি আমরা অ্যাড করি মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট বা সেলফ ফিনান্স কলেজ নিয়ে, তাহলে আমরা দেখতে পাবো 2442টা সিট রয়েছে, 2442টা সিট রয়েছে। এবারে সিইউএলটি 2026 এর যে 14টা কলেজ আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সমস্ত কলেজের সিটগুলোকে আমরা যদি অ্যাড করে নিই তাহলে দেখতে পাবো 2442টা সিট রয়েছে, যেটা অনেকটাই বেশি আগের বারের থেকে। তাহলে স্টুডেন্টদের জন্য এটা একটা খুবই সুখবর। তাহলে তোমরা সেই মতো করে ভালো করে পড়াশোনা করতে থাকো। আমরা চলে আসি এই ফর্মের পরবর্তী ইনস্ট্রাকশনস কি রয়েছে সেটাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ইনফরমেশনস আর গিভেন বিলো। এই যে নোটিফিকেশনসটা বেরিয়েছে সেই নোটিফিকেশনসের ক্ষেত্রে তুমি যে অ্যাপ্লিকেশনসটা করবে কি কি পার্টিকুলার্স লাগবে এবং অন্যান্য কি কি ইনফরমেশনস তোমার জানা দরকার সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। নাম্বার 1, প্রথমে যেটার কথা দেওয়া আছে যে এলিজিবিলিটি। একটা স্টুডেন্ট যে সিইউএলটি পরীক্ষা দেবে তার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে, কে এলিজিবল এই পরীক্ষাটা অ্যাপ্লাই করার জন্য। পাস্ট 10+2 or its equivalent examinations from the board recognized by the University of Calcutta and there is no age bar। তার মানেটা হচ্ছে কি 10+2 মান্থস হায়ার সেকেন্ডারি বা এইচএস এক্সামিনেশন যদি কেউ পাস করে থাকে তাহলেই সে কিন্তু যে কোনো বোর্ড থেকে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি রিকগনাইজ করেছে, কোন কোন বোর্ডকে রিকগনাইজ করেছে সেটা আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে কোনো রকম এজ বার নেই, যে কোনো এজের যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রাইমা ফেসি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি হচ্ছে কি এইচএস পাস করতে হবে, কোনো এজ রেস্ট্রিকশনস নেই। নাম্বার 2, মার্কস অবটেন
obtained in the 10+2 level examination from the board recognized by the University of Calcutta। তার মানে একটা স্টুডেন্ট যে অ্যাপ্লাই করবে 10+2 মানে এইচএস এর মার্কসের উপরে বেস করে এখানে সে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ যদি সে হয়ে থাকে অ্যাটলিস্ট 45% মার্কস ইন বেস্ট অফ 4 সাবজেক্ট। তাহলে বেস্ট 4 সাবজেক্ট যেটা আছে এইচএস এর সে বেস্ট 4 সাবজেক্টে 45% মার্কস পেয়ে গেলে সে এলিজিবল হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু মনে রাখতে হবে এক্সক্লুডিং কম্পালসারি এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজের যদি কারো সাবজেক্ট থেকে থাকে এইচএসে সেই কম্পালসারি সাবজেক্টের মার্কসটা যে মার্কস রয়েছে সেটা কিন্তু বেস্ট অফ 4 এর মধ্যে অ্যাড হবে না। সেটাকে বাদ দিয়ে বাকি যে কোনো চারটে বেস্ট অফ 4 এর যে সাবজেক্টের মার্কস তার উপরে 45% পেলে সেই ক্যান্ডিডেট এলিজিবল হয়ে যাবে। এসসি এসটি পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে মানে পার্সন উইথ ডিসএবিলিটি তাদের ক্ষেত্রে বলছে অ্যাটলিস্ট 40% মার্কস যদি সে পেয়ে থাকে বেস্ট অফ 4 এ তাহলে কিন্তু সে এলিজিবল হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য। একই রকমভাবে এনভায়রনমেন্টাল স্টাডিজের মার্কসটা সেখানে বাদ দিতে হবে। এবং ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা অ্যাটলিস্ট 42% মার্কস পেতে হবে বেস্ট অফ 4 এ এইচএসে, তবেই তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য 45% মার্কস, এসসি এসটি পিডব্লিউডির জন্য 40% মার্কস, আর ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য 42% মার্কস লাগবে এই পরীক্ষাতে অ্যাপ্লাই করার জন্য। এবার কোন কোন বোর্ডগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি কর্তৃক রেকগনাইজ সেটার কথা এখানে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাজ পাস 10+2 ফ্রম দ্য বোর্ড আদার দ্যান WBCH এসসি মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আইএসসি, সিবিএসসি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, NIOS, এই কটা হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃক স্বীকৃত বোর্ড। এখান থেকে পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি এই বোর্ডের বাইরের কেউ হয়ে থাকো সেক্ষেত্রে বলছে কি সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বলছে মাস্ট অবটেন ইকুইভ্যালেন্স সার্টিফিকেট ফ্রম দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার, ইকুইভ্যালেন্স সেকশন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000 বাই এ রিটেন অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার উইথ রেলিভেন্ট ফটোকপি অফ 10+2 মার্কশিট। তাহলে যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আইএসসি, সিবিএসসি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, NIOS থেকে পাস করেছো তাদের কোনো ইকুইভ্যালেন্স সার্টিফিকেট লাগবে না, তারা সেখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কেউ এই বোর্ডগুলোর বাইরে কেউ হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ইকুইভ্যালেন্স সার্টিফিকেট লাগবে, তবে ফর্ম ফিল আপ করার সময় নয়। সার্টিফিকেট উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অ্যাডমিশনের সময় তোমাদের সেই ইকুইভ্যালেন্স সার্টিফিকেটটা লাগবে, ফর্ম ফিল আপ তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বলেছে ইট উইল বি সেফ টু অবটেন দ্য সার্টিফিকেট বিফোর অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করার আগে যদি তুমি ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নিয়ে নাও তাহলে সেটা তোমার জন্য বেটার হবে। এটা হবে কাদের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আইএসসি, সিবিএসসি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং NIOS থেকে পাস করনি তাদের জন্য। আর যারা এই বোর্ডগুলো থেকে পাস করেছো তাদের কোনো ইকুইভ্যালেন্স সার্টিফিকেট লাগবে না। পরবর্তীতে যারা ফরেন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিছু এখানে ইনস্ট্রাকশনস রয়েছে। যেহেতু আমাদের এখানকার স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি তাই ফরেন স্টুডেন্টদের জন্য এই কলামটাকে আমরা স্কিপ করলাম। এবার চলে আসি রিজার্ভেশনের জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে। অ্যাজ পার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রুল, এসসিদের জন্য 42%, এসটিদের জন্য 6%, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসসি ক্যান্ডিডেট যারা আছো 22%, এসটিদের জন্য 6%, ওবিসিদের জন্য 7%, ইডব্লিউএস এর জন্য কিন্তু 10%। এই ওবিসিদের জন্য যে 7% রিসেন্টলি যে 66টা ক্যাটাগরিকে ওবিসির মধ্যে রাখা হয়েছে, শুধুমাত্র তারাই কিন্তু ওবিসি হিসেবে তোমরা এলিজেবল হবে। ভালো করে কিন্তু এই নোটিফিকেশনটা পরবর্তীতে আরও ডিটেলসে দেওয়া রয়েছে, সেটা তোমরা কিন্তু দেখে নেবে। যে 66টা ক্যাটাগরির ওবিসি আছে, কোনো ওবিসি এ ওবিসি বি বলে আর কিছু নেই। 2010 সালের আগে যে 66টা ক্যাটাগরিকে ওবিসির মধ্যে ইনক্লুড করা হয়েছিল তারাই শুধুমাত্র এই 7% রিজার্ভেশনের ফ্যাসিলিটি নিতে পারবে যদি তারা NCL নন ক্রিমিলেয়ার ক্যাটাগরির হয়ে থাকে, তবে তা না হলে কিন্তু নয়। এই ব্যাপারে বিস্তারিত পরে আমি আসছি। এবার চলে আসি এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা করবে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে কত দিতে হবে। ফিসটা তুলনামূলকভাবে গতবারের থেকে এবারে বাড়িয়েছে। যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো বা ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তোমাদেরকে 1000 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্টস রয়েছো তাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, এবং সেটা হচ্ছে অনলাইন মোডে। অনলাইন পোর্টাল যেটা আছে, অনলাইন থ্রো অ্যাডমিশন পোর্টাল থেকে তোমাদেরকে এই ফিসটা পেমেন্ট করতে হবে যখন তোমরা ফর্ম
ফর্ম ফিল আপ করবে সেই সময়। তাহলে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস 1000 টাকা করে। এবার চলে আসছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। একটা অ্যাপ্লিকেশন সাবমিট তুমি কিভাবে করবে বলছে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি উইল বি পেড থ্রু অনলাইন মোড। শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমেই তুমি অনলাইন সাবমিট করতে পারবে, কোনো অফলাইন ফর্ম ফিল আপ করার কোনো ব্যাপার নেই। যা কিছু করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি এটাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এই ব্যাপারে ডিটেলস অ্যাডমিশন শিডিউলে পাবে, মানে একটু আগে যে শিডিউল থেকে আমি পিডিএফটা ওপেন করলাম সেই শিডিউলের ডিটেলস তোমরা পেয়ে যাবে। ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন উইথ অল দ্য কলেজেস ইনস্টিটিউট প্রেফারেন্সেস অর ইটস পার্ট উইথ অর্ডার অফ প্রেফারেন্সেস উইথ অনার্স অ্যান্ড উইদাউট অনার্স ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ক্যান্ডিডেট, যারা অ্যাপ্লাই করবে, সিইউলিটির যারা অ্যাসপিরেন্টস তোমরা রয়েছো, তোমাদেরকে সেই অনলাইন অ্যাপ্লিকেশনসটাকে সাবমিট করতে হবে উইথ অল দ্য কলেজেস ইনস্টিটিউশনস প্রেফারেন্সেস। মানে 14টা যে কলেজ রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে, সেই 14টা কলেজকে প্রেফারেন্সিয়াল অর্ডার অনুসারে তোমাদেরকে সাজাতে হবে। মানে তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি কোন কলেজে আগে অ্যাডমিশন নিতে চাও সেটাকে প্রেফারেন্স 1-এ রাখবে, তারপরে তার 2nd-এ রাখবে, তারপরে 3rd, 4th, 5th, 6, 7, 8 করে করে 14টা কলেজের প্রেফারেন্স তোমাকে সাজাতে হবে। তুমি সেটাও করতে পারো। এবার বলছি অর অথবা ইটস পার্ট উইথ অর্ডার অফ প্রেফারেন্স। তুমি চাইলে পুরোটা নাও দিতে পারো। এবারে সেই অপশনসটা দেখেছে, মানে অনার্স এবং উইদাউট অনার্স যেগুলো আছে সেই মতো করে যখন প্রেফারেন্স তুমি দেবে সেখানে অপশন থাকবে যে তুমি উইথ অনার্স করতে চাইছো নাকি উইদাউট অনার্স করতে চাইছো। যেমন ভাবে সেখানে থাকবে সেই প্রেফারেন্সিয়াল অর্ডারটা তোমাদেরকে সাজাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রেফারেন্সটার ইম্পর্টেন্সটা কি আছে? সিগনিফিকেন্স অফ অর্ডার অফ প্রেফারেন্স। এই যে অর্ডার অফ প্রেফারেন্স তুমি দেবে এটার ইম্পর্টেন্সটা কি আছে সেটাও এখানে বলে দেওয়া আছে যে ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান ইনস্টিটিউট উইথ অর্ডার অফ প্রেফারেন্স। একটা ক্যান্ডিডেট একের বেশি ইনস্টিটিউটের জন্য আবেদন করতে পারে এই অর্ডার অফ প্রেফারেন্স দেওয়ার মাধ্যমে। তারপরে কি হবে, ক্যান্ডিডেট শুড গিভ অর্ডার অফ প্রেফারেন্স কেয়ারফুলি। তাকে খুবই যত্ন সহকারে কেয়ারফুলি এই অর্ডার অফ প্রেফারেন্সটা দিতে হবে। ইট মে নট বি চেঞ্জ লেটার, এটা পরবর্তীতে তুমি আর চেঞ্জ করতে পারবে না। হায়ার প্রেফারেন্স উইল বি ওপেন ফর আপগ্রেডেশন ইন নেক্সট ফেজেস অফ ই কাউন্সিলিং অ্যান্ড লোয়ার ফেজেস উইল বি ক্লোজ। এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা লাইন এখানে বলে দেওয়া আছে যে হায়ার প্রেফারেন্স উইল বি ওপেন ফর আপগ্রেডেশন ইন দ্য নেক্সট ফেজ অফ ই কাউন্সিলিং অ্যান্ড লোয়ার ফেজে প্রেফারেন্সেস উইল বি ক্লোজড। একটা স্টুডেন্ট যখন কোনো প্রেফারেন্স সাজিয়ে থাকে, মনে করো প্রেফারেন্স 1, 2, 3, 4 এভাবে প্রেফারেন্স ওয়াইজ সে কলেজ দিয়েছে। মনে করো 4th প্রেফারেন্সে তোমার যে কলেজটা ছিল সেই কলেজটাতে তোমার মনে করো নাম এসেছে। আমি কথার কথা বলছি, কোন একটা কলেজ জর্জ স্কুল অফ লয়ে তোমার মনে করো নাম এসছে। এবার 5, 6 করে 14টা প্রেফারেন্স ছিল। বলছে যখন তোমার 4th প্রেফারেন্সে নাম আসবে পরবর্তী প্রেফারেন্সের নামগুলো তোমার কিন্তু ক্লোজড হয়ে যাবে। তুমি আর পরে সেটাকে আপগ্রেডেশনের জন্য বা পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য বা মপআপের জন্য তুমি কিন্তু পারবে না। তুমি কোনটা পারবে? হায়ার প্রেফারেন্স যেটা রয়েছে, মানে 1, 2, 3 প্রেফারেন্সের যে কলেজগুলো ছিল সেইগুলো পরবর্তী তুমি আপগ্রেডেশন করতে পারবে নেক্সট ফেজের ই কাউন্সিলিংয়ের জন্য। আর পরবর্তী যে ফেজ যেগুলো ছিল সেগুলো কিন্তু সব বাতিল হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে এই নিয়ে আমরা বিস্তারিত স্টুডেন্টদের কোনো কোয়ারিজ থাকলে আমরা বুঝিয়ে বলে দেব। তারপরে বলছে এখানে যে প্রেফারেন্স 1 ইজ হাই অপশন দেন প্রেফারেন্স 2 অ্যান্ড সো অন। যেটা 1 নম্বর থাকবে সেটাকে আগে বুঝিয়ে সুযোগ দেওয়া হবে যদি সিট অ্যাভেলেবেল থেকে থাকে। এই পয়েন্টটা সে কথা বলেছে। 3 নম্বর পয়েন্ট বলছে ডিউরিং সিলেকশন প্রসেস অল দ্য অপশনস অফ দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার মেরিট উইল বি কনসিডার্ড ফার্স্ট, দেন দ্য অপশন অফ দ্য নেক্সট হায়ার মেরিট ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড। মানে মেরিটের দিক থেকে যে বেশি পাবে তাকে আগে কনসিডার করা হবে, পরে যে হবে তাকে পরে কনসিডার করা। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে এমন কোনো কিছু জিনিস নেই। কিন্তু এখানে যে কথাটা বলেছে যে ওয়ান্স দ্য ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড ইন ওয়ান অপশন অল দ্য লোয়ার অপশনস উইল বি ক্লোজড। যখন তুমি একটা অপশন যখন তুমি পেয়ে যাচ্ছ পরবর্তী লোয়ার যে অপশনসগুলো সব কিন্তু ক্লোজড হয়ে যাবে। কিপিং দ্য হায়ার অপশনস ইফ অ্যাভেলেবেল রিমেন্স ওপেন ফর ফিউচার চান্স। এই একটু আগে বললাম, তোমার ওপরের দিকে যে অপশনসগুলো যেগুলো আছে যদি সেগুলো অ্যাভেলেবেল থাকে তবে তুমি পরবর্তী কাউন্সিলিং আপগ্রেডেশনের সুযোগ পাবে। ব্যাস এতটুকু। এবার চলে আসো এন্ট্রান্স টেস্ট বা সিইউলিটি ইজি যে পরীক্ষার। বলছে এন্ট্রান্স ডেটটা কবে আছে, বলছে উইল বি নোটিফাইড ইন অ্যাডমিশন শিডিউল। এখনো পর্যন্ত নোটিফাই করেনি, কিন্তু পরবর্তীতে নোটিফাই করবেন। আগামীকালকে আশা করছি তোমরা জানতে পারবে, কারণ এবারে ফর্ম ফিল আপ করার সাথে সাথে হল টিকিট অটোমেটিক্যালি জেনারেট হবে এবং সেই হল টিকিটের মধ্যে এবারে তোমাদের অ্যাডমিশনের কবে হবে, মানে এন্ট্রান্স পরীক্ষা কবে হবে সেটার ব্যাপারে ডিটেলস সেখানে থাকবে। এবার টাইম সেটাও পরে বলে দেবে। পরীক্ষাটা হবে 2 ঘন্টার, সময়টাও কমে গিয়েছে। এবারের পরীক্ষা হবে 2 ঘন্টার, ফুল মার্কস হচ্ছে 100। 100 নাম্বারের পরীক্ষা হবে। নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 100
আর পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন্স থাকবে। অ্যাওয়ার্ড অফ মার্কস, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। +1 মার্কস ফর ইচ কারেক্ট অ্যান্সার, একটা সঠিক উত্তরের জন্য তুমি 1 নাম্বার পাবে। -0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার, মানে একটা ভুল করলে 0.25 মানে 4 ভাগের 1 ভাগ তোমার কাছ থেকে কেটে নেবে। মানে 1 নাম্বার থেকে 0.25 মার্কস তোমার ডিডাক্ট হয়ে যাবে। মানে 4টে ভুল গেলে একটা নাম্বার তোমার ডিডাক্ট হয়ে যাবে। প্রতিটা ভুলের জন্য 0.25 করে মাইনাস ডিডাক্ট হয়। মানে এবারের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকছে, যেটা আগে কখনোই হয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। 2026 এর পরীক্ষাতে নেগেটিভ মার্কিং অ্যাড হলো, এটা খুবই ইতিবাচক দিক। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্টরা আন্দাজি অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকে, একটা দিয়ে দিলাম কোনো কিছু। এবারে কিন্তু সেই প্রবণতাটা থাকবে না, এবং এই নেগেটিভ মার্কিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই থেকে থাকে, যেটার জন্য আগে আমরা বহুবার সওয়াল করেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটি কেন সেই নেগেটিভ মার্কিং রাখে না। কিন্তু এবারের পরীক্ষাতে ক্যালকাটা ইউনিভার্সিটি সেই নেগেটিভ মার্কিং সিস্টেমটা চালু করলো, যেটা খুবই তাৎপর্যপূর্ণ এবারের এন্ট্রান্স পরীক্ষার জন্য। তাহলে আমরা দেখতে পারলাম প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবে, প্রতিটি ভুল উত্তরের জন্য -0.25 করে মার্কস ডিডাক্ট হয়ে যাবে। আর যদি তুমি কোনো অ্যান্সার না দাও সেখানে তুমি 0 পাবে। তুমি যদি অ্যান্সার ছেড়ে দাও, পারলে না, তুমি 0 পাবে। অ্যাটেম্প যদি না করো 0 পাবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে, কলকাতা এবং তার সারাউন্ডিংস অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে পরীক্ষার সেন্টার করতে পারে, এবং পরীক্ষার কোশ্চেন্স হবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন্স এবারে পরীক্ষায় থাকবে, গতবারের মতো একই রকম সিস্টেম রয়েছে, শুধু অ্যাড হয়েছে কি নেগেটিভ মার্কিং। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো তারপরে এবারে কি বলছে, এবার বাকি যে ডিটেলসগুলো বলছে, এন্ট্রান্স টেস্ট ইজ ম্যান্ডেটরি ফর অল দ্য ক্যান্ডিডেটস। পরীক্ষা দিতেই হবে, তবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবার চলে আসছি সিলেবাসের ব্যাপারে। সিওরিটি 2026 এর সিলেবাস কি রয়েছে? সিওরিটি 2026 এর সিলেবাস বলছে ইংলিশ আছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে, রিজনিং আছে, জেনারেল ম্যাথামেটিক্স আছে, ইন্ডিয়ান পলিটি আছে, যেটা গতবারের সিলেবাস ছিল। এবারেও কিন্তু সেম সিলেবাস রেখেছে, ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, জেনারেল ম্যাথামেটিক্স, ইন্ডিয়ান পলিটি। এই 5টা সাবজেক্টের উপরে তোমাদের সিওরিটি 2026 এর পরীক্ষা হতে চলেছে। এবার চলে আসো হল টিকিট। এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে প্রত্যেকে বুঝে নাও, কারণ অটোমেটিক্যালি হল টিকিট কিন্তু কি হবে, জেনারেট হবে। তাই হল টিকিট জেনারেট হবে, যে ডেটাটা তুমি প্রোভাইড করবে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, অন দ্য বেসিস অফ দ্যাট হল টিকিট কিন্তু অটোমেটিক্যালি ইস্যু হয়ে যাবে। তাই ফর্ম ফিল আপ খুব সাবধানে করতে হবে, নাহলে তোমার হল টিকিটও ভুল চলে আসবে। তাই খুবই সতর্কতার সাথে ফর্ম ফিল আপ করতে হবে। তাই এখানে বলে দিয়েছে বেসড অন দ্য ডেটা সাবমিটেড, আগেই বলে দিচ্ছে based on the data submitted, a hall ticket is automatically generated for the CULT 2026 entrance. তাহলে যখনই তুমি ফর্মটা ফিল আপ করবে, অটোমেটিক্যালি একটা হল টিকিট জেনারেট হয়ে যাবে তুমি যে ডেটাগুলো দিয়েছো তার উপরে বেস করে। যেটা অ্যাডমিশন শিডিউল আছে সেখানে ডিটেলসে তুমি পরবর্তীতে আগামীকাল যখন শুরু হবে ফর্ম ফিল আপ, এরপরে তোমরা দেখতে পাবে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেট রয়েছে। এই ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনসটা এখানে দিয়েছে, যে হল টিকিট যেটা রয়েছে সেই হল টিকিট রিলেটেড, তো আমাদের ফর্ম ফিল আপ রিলেটেড এটা কিছু নয়। এটা হল টিকিটে যদি কোনো রকম কোনো ভুল টুল থেকে থাকে সেক্ষেত্রে তাকে এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে যেতে হবে, 2টো ছবি নিয়ে যেতে হবে। এই হল টিকিট ছাড়া কোনোভাবে অ্যালাউ করবে না। এই সমস্ত বিশেষ কিছু জিনিস দেওয়া রয়েছে, এগুলো তোমরা নিজেরা একটু দেখে নেবে। এগুলো ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো বিষয় নয়। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানালে আমরা তোমাদেরকে হেল্প করব। এবার আমরা পরবর্তীতে চলে আসি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের যে ক্রাইটেরিয়া ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট। মেরিট লিস্ট প্রিপারেশন করার ক্রাইটেরিয়া কি রয়েছে? মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন ইন দ্য এন্ট্রান্স টেস্ট। এন্ট্রান্স টেস্টের যে মার্কস যে পাবে তার উপরে বেস করে তৈরি করা হবে। এবং খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে যদি ইন দ্য ইভেন্ট অফ 2 or more ক্যান্ডিডেট সিকিউরিং আইডেন্টিক্যাল মার্কস ইন দ্য এন্ট্রান্স টেস্ট, এন্ট্রান্স টেস্টে 2 বা ততোধিক ব্যক্তি যদি একই মার্কস পেয়ে যায়, তাহলে কার র্যাঙ্ক আগে থাকবে আর কার র্যাঙ্ক পরে থাকবে এটার ব্যাপারে কিন্তু এখানে একটা ট্রাই ব্রেকআপ ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া আছে। নাম্বার 1, ফার্স্ট ট্রাই ব্রেকিং ক্রাইটেরিয়া কি বলছে? ক্যান্ডিডেটস উইথ লোয়ার নাম্বার অফ রং অ্যান্সার উইল বি প্লেসড হায়ার ইন র্যাঙ্ক। এটার অর্থ হচ্ছে যে ক্যান্ডিডেটগুলোর সেম মার্কস এসেছে তার মধ্যে যে রং অ্যান্সার কম দিয়েছে
তারটা কিন্তু আগে প্রেফারেন্স থাকবে। ক্যান্ডিডেটস উইথ লোয়ার নাম্বার অফ রং অ্যান্সার, যে যত কম সংখ্যক রং অ্যান্সার দিয়েছে তার র্যাঙ্কটা আগে আসবে। এটা হচ্ছে ফার্স্ট টাইপ ব্রেকিং ক্রাইটেরিয়া। নেক্সট বলছে তারপরেও যদি দেখা যায় যে সেম থাকছে, মানে রং অ্যান্সার যেটা দিয়েছে সেই দিক থেকে দুজনেই সমান সমান আছে, তখন কি হবে? সেক্ষেত্রে বেস্ট অফ 4-এ বলছে যে নাম্বারটা যা পার্সেন্টেজ পেয়েছে যে বেশি তাকে নেওয়া হবে, এবং বেস্ট 4-এর নাম্বারে যদি ইকুয়াল হয় তখন থার্ড ক্রাইটেরিয়াতে বলা যায় যে ইংলিশে যে বেশি মার্কস পাবে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। এইরকমভাবে সেটাকে সিলেকশনটা হবে, এই ব্যাপারে এখানে বলে দেওয়া আছে। এবার এখানে সিলেকশন একটা মেথোডোলজির কথা বলে দেওয়া আছে, কি প্রসেস সিলেকশন হবে। এখানে অনলাইন যে কাউন্সিলিং হয় বা কাউন্সিলিংয়ের মাধ্যমে এখানে হয়ে থাকে, সেটার ব্যাপারে ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট দেওয়া আছে, যে এবং যে সিলেকশন লিস্ট যেটা বেরোবে সেটা কিন্তু সেপারেট সিলেকশন লিস্ট বেরোবে ডিফারেন্ট ক্যাটাগরির জন্য, মানে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডি সবার জন্য আলাদা আলাদা বেরোবে, এবং ওয়ার্ড অফ পুলিশ যেটা রয়েছে তাদের জন্য কেপিএল এর আলাদা একটা লিস্ট বেরোবে, এবং অনার্স কি উইদাউট অনার্স সেটাও কিন্তু আলাদা আলাদা কিন্তু লিস্ট বেরোবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আর যদি সেলফ স্পন্সর বা প্রাইভেট কলেজের ক্ষেত্রে থাকে সেখানে শুধু আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছে তাদেরই শুধুমাত্র লিস্ট বেরোবে, আর যারা সিলেক্টেড হবে পরবর্তীতে তাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এই প্রক্রিয়াগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করব। এখন যেহেতু ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়, এইগুলো কিন্তু এখন ডকুমেন্ট আপলোড করার কোনো ব্যাপার নেই, এগুলো লেগেছে আফটার সিলেকশন লিস্ট, যখন সিলেকশন হবে তারপরে, তো তখন আমরা আলাদা করে ভিডিও বার করে দিয়ে দেবো তোমাদেরকে বোঝানোর জন্য। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া কি হবে, আগে তুমি তো পরীক্ষা দাও, সিলেকশন হও, তারপরে তার আগে পরীক্ষা পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো অলরেডি তোমাদের সাথে কিন্তু আমরা ডিসকাস করলাম, কীভাবে সিট বুকিং করতে হবে, এই সব জিনিসগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। এবার হচ্ছে এখানে চলে আসো যে মপ আপ রাউন্ড যেটা আছে, সেই মপ আপ রাউন্ডের যে রেজিস্ট্রেশন এটাও পরবর্তীতে আমাদের জানতে হবে। তাও মোটামুটি একটু জেনে রাখো যে ফার্স্ট সিলেকশন লিস্ট যখন হয়ে যাবে তারপরেই মপ আপ রাউন্ড শুরু হয়ে যাবে, এবং সেই মপ আপ রাউন্ড যখন হবে সেইখানে একটা স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করতে হবে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশনস দিয়েছে যে কোনো রকম ফিস লাগবে না মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করার জন্য। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট অলরেডি অ্যাডমিশন নিয়ে থাকে কোনো কলেজে, বা যারা কোনো জায়গায় অ্যাডমিশন নেয়নি তারাও মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল হবে। কিন্তু ক্যান্ডিডেট দোজ হু অলরেডি গট দ্য ফার্স্ট প্রেফারেন্স উইল নট বি কনসিডার্ড টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড ফর দ্য নেক্সট সিলেকশন লিস্ট। তুমি তোমার যদি ফার্স্ট প্রেফারেন্সের কলেজ একবার পেয়ে যাও, তুমি আর সেখানে কিন্তু কোনো মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল হবে না। আর যদি বলছে ক্যান্ডিডেট অলরেডি সিলেক্টেড ইন এনি কলেজ ইনস্টিটিউট উইল নট বি অ্যালাউড টু গিভ প্রেফারেন্সেস অফ ইনস্টিটিউশনস ওয়ার হি সি অলরেডি সিলেক্টেড ইন প্রিভিয়াস সিলেকশন লিস্ট। যে সিলেকশন তুমি একটা কলেজে পেয়েছো সেটাকে তুমি ফার্দার আবার কিন্তু নতুন করে তুমি সেখানে মপ আপের জন্য তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে রেড কালার দিয়ে কিছু বলেছে, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইফ এ ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন এনি কলেজ থ্রু মপ আপ রাউন্ড কাউন্সিলিং, যদি কোনো ক্যান্ডিডেট যদি সিলেকশন হয়ে গিয়ে থাকে মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যান্ড ডাজ নট টেক অ্যাডমিশন, যদি সে অ্যাডমিশন না নিয়ে থাকে, হিজ অর হার ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল, সেটাকে বাতিল করে দেওয়া হবে। অ্যান্ড হি অর সি উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন এনি ফার্দার কাউন্সিলিং, সে কিন্তু আর কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে বলেছে যে যেহেতু এইরকম নিয়ম আছে, তো ক্যান্ডিডেট শুড নট অপ্ট ফর কলেজেস ইন ডিউরিং মপ আপ রেজিস্ট্রেশন ওয়ার দে ডু নট উইশ টু টেক অ্যাডমিশন, যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাও না মপ আপ রাউন্ডে, সেখানে কিন্তু তুমি কলেজ প্রেফারেন্স দেবে না, সেটার কথা এখানে উল্লেখ করে দেওয়া আছে। আস্তে আস্তে এখানে পরবর্তী কিছু সিলেকশন প্রসিডিওরের কথা বলা আছে, এগুলো এখন তোমাদের লাগবে না। কিন্তু এখানে একটা জিনিস বলেছে যে আনরিজার্ভ ক্যাটাগরি যে যারা স্টুডেন্ট আছে বা যারা রিজার্ভ ক্যাটাগরির যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে যে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এবং ইডব্লিউএস স্টুডেন্ট বলছে দোজ who have entrance test marks equal to or higher than the last selected your candidate will also be considered under the unreserved category। মানে এসসি, এসটি, পিডব্লিউডি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি যদি কেউ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বেশি মার্কস পায় বা লাস্ট আনরিজার্ভ ক্যাটাগরি ইকুয়াল বা তার থেকে বেশি মার্কস পায়, তখন কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ট্রিট হবে, তার জায়গায় অন্য কেউ কিন্তু আবার রিজার্ভ ক্যাটাগরিতে চান্স পাবে।
আর এখানে তো বলে দেওয়া আছে কি কত পার্সেন্ট, আমি অলরেডি আগে বলেছি যে ওবিসি 7% আছে এবং সেই 66টা কমিউনিটি যারা ওবিসি ক্যাটাগরি নন ক্রিমিনাল তারা এখানে এলিজেবল হবে। তো এই ছিল আমাদের টোটাল নোটিফিকেশনস এবারের, যেটা সিইউলিটি যারা অ্যাসপিরেন্টস হয়েছে তোমাদের জন্য। এরপরে যদি তোমরা দেখো এখানে অ্যাডমিশন শিডিউলের ব্যাপারে দেওয়া আছে, যেটা অলরেডি আমি তোমাদেরকে বলেছি, এখানে নতুনত্ব আর কিছু নেই। ফিজ স্ট্রাকচার কি আছে তোমরা নিজেরা দেখে নিতে পারবে। এখানে কলেজ ওয়াইজ প্রত্যেকটা কলেজের কি কি ফিজ স্ট্রাকচার আছে সবগুলো 14টা কলেজের ফিজ স্ট্রাকচার দেখে আছে, সেই ফিজ স্ট্রাকচারগুলো তোমরা দেখে নেবে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে সিট ম্যাট্রিক্স, মানে কোন কলেজে কতগুলো সিট ক্যাটাগরি ওয়াইজ, যেটা আমি আগে তোমাদেরকে বলছিলাম যে অনার্স 60টা 66 যে সিট আছে তার মধ্যে আনরিজার্ভ কতগুলো, এসসি কতগুলো, এসটি কতগুলো, ওবিসি কতগুলো, ইডব্লিউএস কতগুলো, এরকমভাবে প্রত্যেকটা কলেজের এখানে সিট ম্যাট্রিক্স দেওয়া আছে, কোন কলেজে কতগুলো ক্যাটাগরি ওয়াইজ সিট, যেটা তোমরা নিজেরা একটু এখান থেকে দেখে নিতে পারবে। আর তারপরে এখানে রিফান্ড নেওয়ার পলিসি, এটা এখন লাগবে না, পরবর্তীতে দেখা যাবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে পুরো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026-এর যে নোটিফিকেশন পুরোটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই ওয়েবসাইট থেকে, এখান থেকেই তোমরা কিন্তু আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এখানে কমেন্টস করবে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদেরকে হেল্প নেওয়ার সাহায্য করার চেষ্টা করব। আর হ্যাঁ, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, ফর্ম ফিল আপ করার যে সময়সীমা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 15/7/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 25/7/2026 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে। মাত্র কিন্তু এই 10-11 দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, 15 থেকে 25 তারিখের মধ্যে। এবং অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেটও কিন্তু 25/7/2026, মানে 10 তারিখ থেকে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত, 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জুলাই মাসে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। 15 জুলাই আগামীকাল থেকে শুরু হচ্ছে 25 জুলাই পর্যন্ত। এবং তাহলে আমরা বলতেই পারি যে এন্ট্রান্স পরীক্ষা কবে নাগাদ হতে পারে, খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। এন্ট্রান্স পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি হবে না, অগাস্টের 2nd অথবা 3rd উইকে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে। 2nd থেকে 3rd উইকের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে। আগামীকালকে যদি হল টিকিট যদি তোমরা অটোমেটিক্যালি জেনারেটেড পেয়ে যাও, সেখানে তোমরা কিন্তু এন্ট্রান্সের ডেট পেয়ে যাবে। আর যদি সেখানে না দেওয়া থাকে, খুব তাড়াতাড়ি শর্ট নোটিশ দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবে। এত শর্ট টাইম দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য, সেক্ষেত্রে বুঝে নিতে হবে এন্ট্রান্স পরীক্ষার খুব বেশি দেরি নেই। তাই যারা প্রস্তুতি নিচ্ছ এই সময় আর কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নিও। এবং ফর্ম ফিল আপ করার পরে ভালো করে রিভিশনস এবং মক টেস্টগুলো তোমরা প্রত্যেকে দিতে থাকো। আজকে এখান পর্যন্তই ভিডিও থাকবে এবং পরবর্তীতে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আগামীকালকে তোমাদের নতুন ভিডিও চলে আসবে। এবং সিইউলিটি রিলেটেড যা যা ইনফরমেটিভ তথ্য তোমাদের প্রয়োজন, বা ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে অ্যাডমিশন বা রেজাল্ট বা যা কিছু কাউন্সিলিং প্রক্রিয়া, সমস্ত ভিডিও কিন্তু তোমরা অ্যাক্সি লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই নিজে দেখবে এবং তোমার বন্ধুদেরকে এটাকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।